পরিবর্তিত পরিস্থিতি বলতে আসলে আমি এখানে যে আজকে আপনার সাথে যে বসে এখানে উপস্থিত হয়ে যে এই টক শোতে পার্টিসিপেট করতে পারবো, এটাও কিন্তু 5 মাস আগে অকল্পনীয় একটি ব্যাপার ছিল। কারণ আমরা যে ধরনের অনলাইন অ্যাক্টিভিজম করতাম সেটা ছিল সরাসরি একটা স্বৈরাচারের চোখে চোখ রেখে কথা বলা, যেটা আপনারা মূলধারার গণমাধ্যমের পক্ষে সেটা সম্ভব ছিল না, কারণ আপনাদের এখানে গোয়েন্দা সংস্থার চাপ ছিল, আরও নানামুখী চাপ ছিল। তো সেই জায়গাটাতে আমরা আমাদের একটা দায়বদ্ধতার জায়গা থেকেই কিন্তু আমরা সেই কাজগুলো করতাম, এবং সেটা করতে গিয়ে যেটা হয়েছিল আর কি, যে শুধু আমরা যে ভুয়া মামলায় সাফার করেছি তা নয়, আমাদের পরিবারের সদস্য যারা, কারণ আমরা তো আমাদের সকলকে নিয়ে তো আসলে বিদেশে আমরা সেটেল হতে পারিনি। আমাদের পরিবারের অনেক সদস্য, যেমন আমার শ্যালক বা আমার যারা খালাতো বোন, চাচাতো বোন, এরকম অনেকেই বাংলাদেশে বসবাস করছে। তো এখন যেটা হয়েছে, আমাদেরকে ধরতে না পেরে তারা ওদেরকে মামলায় ফাঁসাতো। যেমন আমার যে শ্যালক, একদম নিরীহ প্রকৃতির একটা মানুষ, যে কোনো রাজনীতির কিছুই বোঝে না, তাকে অনেকগুলো মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে শুধুমাত্র সে আমার শ্যালক এই কারণে। তার বিরুদ্ধে রংপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছিল, এবং তার যে বাসা সেখানেও সন্ত্রাসীরা গিয়ে আক্রমণ করেছিল, এবং তাকে বলা হয়েছিল যে নাজমুল সাকিবকে তুমি থামাও, যদি থামাতে না পারো তাহলে এটা কন্টিনিউয়াসলি চলতেই থাকবে। তো এ ধরনের মানে একটা ভীতিকর পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা গিয়েছি। এমনও হয়েছে যে তৎকালীন যিনি একজন তথ্যমন্ত্রী ছিলেন, যে হাসান মাহমুদ, তার বিরুদ্ধে যখন আমি রিপোর্ট করলাম, তিনি তখন পুলিশ লেলিয়ে দিয়ে তিনি আমার যে পৈতৃক যে বাসা সেখানে যে দারোয়ান ছিল, সেই দারোয়ানকে পর্যন্ত গায়ে হাত তুলেছে তারা। তো এরকম ঘটনাও ঘটেছে। আর মামলার যে কথা, আজকের শিরোনামের সাথে যেটা যায়, যে কী ধরনের মামলা সে সময় হতো, আমি একটা উদাহরণ আপনাকে দিই, যে আমার বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগে মামলা হয়েছিল 2011 সালে নাকি আমি একটা শিশুকে ধর্ষণ করেছিলাম। অথচ তখন আমি সালমান এফ রহমানের মালিকানাধীন পত্রিকাতে আমি কাজ করতাম। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। প্রশ্ন হচ্ছে, যদি ওই বেসরকারি বিনিয়োগ ও শিল্প উপদেষ্টার পত্রিকাতে যে সাংবাদিক কাজ করেছে ওই সময়টাতে, পুরো 2011 সালে, সে যদি এরকম একটি মানে ক্রাইম করতো, তাহলে সে কি করে বহাল তবিয়ত ওখানে ছিল? এবং আমি 2012 সালের পরে আমি যুক্তরাষ্ট্রে আমি চলে যাই। তো মানে একটা সম্পূর্ণ মিথ্যা একটা স্ক্রিপ্টে তারা মামলা করেছে, এটা প্রথমেই বোঝা যাচ্ছে। আর তার চেয়েও বড় হাস্যকর কথা যেটা, সেটা হচ্ছে যে ওই যে কথিত শিশু যাকে আমি ধর্ষণ করেছি বলে তারা দাবি করেছে ওই চার্জশিটে, তাকে নাকি আমি 2011 সালে ধর্ষণ করেছি, এবং তাকে এরপর চিকিৎসার জন্য মুগদা হাসপাতালে নেওয়া হয়েছিল। অথচ বাস্তবতা হচ্ছে মুগদা হাসপাতালটা তৈরি হয়েছে 2013 সালে। তো এখন আমার খুব ইচ্ছা যে সেই যে মামলার বাদী তাকে খুঁজে বের করা এবং তাকে জিজ্ঞেস করা যে আমার বিরুদ্ধে কমিটি মামলা করেছিল, তুমি কি মনে করতে পারো যে এটা কি আমি ছিলাম অপরাধী, নাকি এটার সাথে আসলে? সেটা তো এখন আপনার জন্য করা অনেক সহজ হয়ে যাবে নিশ্চয়ই। দেশে আসতে পারেননি কেন? শুধু কি এই মামলাগুলোর জন্যই? গত 5 বছরে আপনার 5 বছর পর দেশে আসা হলো, আপনার বিরুদ্ধে মামলাগুলোর কারণে কি দেশে আসতে পারেননি এরকম? না, মামলাগুলোর কারণে নয়। আসলে আমি প্রতি বছরে 2বার করে দেশে আসতাম। তো আমি 2019 সালে আমি মার্চ মাসে এসেছিলাম সর্বশেষ। ওটার পিছনে একটা কারণ ছিল, কারণ হচ্ছে 2018 সালের যে রাতের ভোটে নির্বাচন হলো, এরপর থেকে আমি দেখি যে আসিফ নজরুল, যার টক শো আমি খুব পছন্দ করতাম, তাকে কোনো চ্যানেলে দেখা যাচ্ছে না। তো ডিসেম্বর মাসে নির্বাচন হয়ে গেল, জানুয়ারি মাসে আসিফ নজরুলকে কোথাও দেখলাম না, ফেব্রুয়ারি মাসেও দেখলাম না। তো আমি ভাবছিলাম যে এই রাতের ভোটে নির্বাচন নিয়ে তার প্রতিক্রিয়া কি, কোনো চ্যানেলই তো তাকে সাক্ষাৎকার কেউ নিচ্ছে না। তো আমি সাহস করে মার্চ মাসে বাংলাদেশে চলে আসলাম যে তার একটা সাক্ষাৎকার আমি নিব। তো আমি একটা ক্যামেরা ক্রু ভাড়া করে আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলের জন্য তার একটা 1 ঘন্টার সাক্ষাৎকার আমি নিলাম। এবং নিয়ে সেটা আমি যখন আবার মার্কিন যুক্তরাষ্ট্রে ফেরত গেলাম, কারণ ওই সাহসটা আমার হয়নি যে বাংলাদেশে থেকে এটা প্রচার করবো, কারণ তিনি অনেক সাহসী কথা সেখানে বলেছেন। তো আমি ওটা যখন প্রচার করলাম, তো আপনারা হয়তো জানেন যে আমি পুলিশদের দুর্নীতি নিয়ে আমি অনেক প্রতিবেদন করেছি। তো বাংলাদেশের পুলিশের মোটামুটি সকলের সাথেই আমার পরিচয় ছিল, ইনক্লুডিং এই কুখ্যাত ডিবি প্রধান হারুন, যাকে কেউ খুঁজে পায়নি। আমি কিন্তু সেই হারুনের সাক্ষাৎকার এই 5ই আগস্টের পরে প্রচার করেছি আমি। তো এভাবেই আমার সাথে একটা মানে সম্পর্ক ছিল পুলিশের। তো তারাই আমাকে এসবি থেকে বলা হয়েছে যে আপনি যে আসিফ নজরুলের যে একটা ইন্টারভিউ প্রচার করেছেন আপনার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে, আপনি আর দেশে আসবেন না, আপনার বিপদ হবে। আমি বললাম কেন? বলে আপনি এয়ারপোর্টে আসলেই আপনাকে ধরা হবে। আমি বললাম কেন ধরা হবে? একটা ইন্টারভিউ প্রচার করার জন্য। বলা হলো যে হ্যাঁ, আপনাকে নিয়ে দেখবেন বিভিন্ন গোয়েন্দা সংস্থা, ডিজিএফআই, এনএসআই, একটা টানা হেঁচড়া শুরু হয়ে যাবে। তো আপনার ভালোর জন্য বলছি, আপনি আসবেন না। এই কারণে আমার পরিবারের যারা সদস্য তারাও বললো যে আর যাওয়ার দরকার নেই।